স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। চিকিৎসা সেবা শব্দবন্ধের মধ্যেই চিকিৎসকের পেশার সাথে সেবা ধর্মের প্রসঙ্গটি চলে আসে। চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের পেছনে সেবার ব্রতই প্রাধান্য পাওয়ার কথা। দেশ বিদেশের অনেক চিকিৎসক এখনো সেই নজির রেখেই চলেছেন। তবে আমাদের দেশের চিকিৎসকদের বড় একটি অংশ আজ সেবার ব্রত ভুলতে বসেছেন বলে অভিযোগ করছেন অনেকে। অতি বাণিজ্যিক প্রবণতায় তাদের মানবিক বোধ নিয়েও উঠছে প্রশ্ন। দরদি মন নিয়ে কাজ করতে তাই চিকিৎসকদের প্রতি আহ্বান জানাতে হয় খোদ প্রধানমন্ত্রীকে। কখনো কঠোর ভাষায় প্রধানমন্ত্রীকেই চিকিৎসকদের উদ্দেশ্যে বলতে হয় গ্রামে সরকারি চাকরি ভালো না লাগলে ছেড়ে দিন। অন্যদিকে এক শ্রেণীর চিকিৎসকদের উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বিবৃতি দিয়ে বলেন ডাক্তাররা অমানুষ, গরিবের রক্তচোষা। এই অবস্থায় আজকের বাংলাদেশ আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। সরকারি হাসপাতালে চিকিৎসকের পারিশ্রমিক কি পর্যাপ্ত? চিকিৎসকদের দলাদলি থেকে দেশের স্বাস্থ্য খাত কি পাচ্ছে? দেশের বেহাল চিকিৎসা সেবার জন্য চিকিৎসকদের দায় কতটুকু? সরকারি হাসপাতালে চিকিৎসকেরা গ্রাম বিমুখ কেন? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv এই ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব ডক্টর ইকবাল আরসলান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের মহাসচিব ডক্টর AZM জাহিদ হোসেন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর আবু তৈয়ব, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং খুলনা থেকে একজন নাগরিক শেখ শহীদ আলীর সাথে। স্বাগত আপনাদেরও। ইকবাল ভাই, আপনাকে একটি মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব। এই সংগঠনে জড়িত হওয়ার পিছনে আপনার ব্যক্তিগত লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল, তার কতটা পূরণ হয়েছে? ধন্যবাদ। আসলে আমরা যারা চিকিৎসা পেশায় যে ছাত্র জীবন থেকে যে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমরা বিভিন্ন যে আপনার যে রাজনৈতিক মতাদর্শের যারা চিকিৎসক, তারা নিজেদেরকে সংগঠিত করবার জন্য এবং নিজেদের যে চেতনা সেটাকে চিকিৎসা সেবায়, যে চিকিৎসা সেবার একজন কর্মী হিসেবে সেটাকে বাস্তবায়ন করবার যে আকাঙ্ক্ষা নিয়েই আমরা আসলে এই সংগঠনগুলো তৈরি করে বা এই সংগঠনের মাধ্যমে কাজ করার প্রয়াস চালাই। চিকিৎসা সেবার সাথে যে আপনার হচ্ছে যে আমি চিকিৎসক হবার পর থেকেই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম এবং সেখান থেকেই যে দেশের চিকিৎসা সেবার উন্নয়নের জন্য কাজ করব এই আশায় আসলে আমরা যে চিকিৎসা সেবার কর্মী হিসেবেই আসলে এক একটা সংগঠনের মধ্যে দিয়ে কাজ করবার প্রয়াস চালাই। আপনার এই সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক ব্যস্ততা কি আপনার চিকিৎসক যে সত্তাটা সেটার সাথে সাংঘর্ষিক হয় কখনো? সাংঘর্ষিক তো কিছুটা হয়, তবে আমাদেরকে আপনার যে আমার মৌলিক যে দায়িত্ব সেই মৌলিক দায়িত্ব পালন করেই এই কাজগুলো আমাকে করতে হয়, আমরা করি, যার জন্য আমাদেরকে অনেক সময় দিতে হয়, সকাল থেকে রাত অবধি কাজ করতে হয়। এই কাজগুলি করে আসলে সাধারণ মানুষের বা আমরা যারা চিকিৎসা সেবার ভোক্তা সাইডে আছি তাদের কতটা লাভ হচ্ছে? কারণ আমি যদি আপনাকে দু একটি জিনিস শুধু মনে করিয়ে দিই, যে একটি সূত্র জানিয়েছে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে 12 জন, বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকে 6 জন, ক্যান্সার ইনস্টিটিউট থেকে 10 জন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে 5 জন, কিডনি ইনস্টিটিউট থেকে 11 জন এবং অর্থোপেডিক ইনস্টিটিউট থেকে ড্যাবপন্থী 7 চিকিৎসককে ঢাকার বাইরে বিভিন্ন দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একমাত্র বিবেচ্য বিষয় ছিল যে তারা ডক্টর জাহিদ যেই দলটি করেন বা যেই সংগঠনটি করেন সেই সংগঠনের তারা কর্মী। এটা আপনার ধরেন যে যদি বলেন এটা এক ধরনের যে আপনার রাজনৈতিক যে এগুলো বক্তব্য। আসলে যে সরকারি চাকরি যারা করেন তারা সবসময় যে আপনার বদলিযোগ্য চাকরি করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেকের বদলি হয়ে থাকে। ধরেন যে আজকে যে বর্তমান সময়েও যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ করেন এরকম লোকদেরও কিন্তু বদলি হচ্ছে না তা না। আপনি ধরেন যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের বদলি হচ্ছে, ঢাকার বাইরে তারা বদলি হচ্ছেন, বা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলি হচ্ছেন। তো এটা তো আপনার সরকারি যে চাকুরির একটা যে রুটিন যে কর্মকাণ্ড। তবে এটা ঠিক যে আপনার যে কথাটা বলেন, যে আমি মনে করি যে আপনার যে বিভিন্ন মতাদর্শের যারা আপনার এই ধরনের যে রাজনৈতিক মোর্চা বা সংগঠনের মধ্যে থাকেন তাদের যে মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে পেশার যে কারণে তারা রাজনীতি করেন সেই পেশার উন্নয়নের জন্য, যে নিজেদের মধ্যে হয়তো যে আপনার মতাদর্শের পার্থক্য থাকতে পারে,
যে আমরা কিভাবে আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে দেখতে চাই, কিভাবে সাজাতে চাই। কিন্তু এটা নয় যে আপনার যে একটা সাংঘর্ষিক পর্যায়ে যে এই যারা এই আপনার বিভিন্ন মতাদর্শের যারা সংগঠন করেন তাদের মধ্যে কোনো সাংঘর্ষিক পর্যায়ে সৃষ্টি হোক বা তৈরি হোক, তাতে হচ্ছে যে সারা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থার যে সার্বিক উন্নয়ন সেটা অবশ্যই যে ব্যাহত হতে বাধ্য। কিন্তু আপনি এরকম কোনো সাংঘর্ষিক অবস্থা এই মুহূর্তে দেখছেন না? এই মুহূর্তে আমি তো দেখছি না। আপনাকে ধন্যবাদ। ডক্টর জাহিদের কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আপনার মতামত। তার আগে আপনাকে একটু স্মরণ করে দিতে চাই 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল, তখন এটা বলা হতো যে পুরো সামগ্রিক স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণ করছে হচ্ছে ড্যাব। স্পেশালি আপনি ডক্টর AZM জাহিদ হোসেন বিভিন্ন ডাক্তারদের নিয়োগ, বদলি, পদোন্নতি সহ সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আপনি মন্তব্য করেন এই প্রসঙ্গে এবং এই বক্তব্যটির বিষয়ে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এখন আপনাকে বিবেচনায় আনতে হবে যে অ্যাকচুয়ালি একজন ডাক্তারের, একজন প্রফেসর অফ ইউরোলজির দায়িত্ব পালন করতে যে, এবং সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করার পরে, এবং ড্যাব বা BM এর মহাসচিব, তখন আমি নির্বাচিত মহাসচিব ছিলাম, আমার দায়িত্ব পালনকালীন সময়ে বদলি, ট্রান্সফার বা পদোন্নতির বিষয়টি এটি কোনো অবস্থাতেই এটি ড্যাবেরও দায়িত্ব না, BM এরও দায়িত্ব না। এটি মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব, এবং এটি সরকারি কর্ম কমিশনের দায়িত্ব তৎকালীন সময়ে ছিল, এবং সেই অনুযায়ী যথাযথভাবে সেইগুলো পালন প্রক্রিয়া তারা ফলো করেছে, এবং সেই অনুযায়ী কাজ হয়েছে, এবং হয়েছে দেখেই ওই সময় বদলি, ট্রান্সফার, পদোন্নতি নিয়ে দুর্নীতির যে বিষয়গুলো, এগুলো কিন্তু ছিল না। আজকে আপনি দেখেন যত বদলি, ট্রান্সফারের বিষয়ে আজকে সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে পদোন্নতি দেওয়ার যে ডিপিসির মাধ্যমে যে একটা সিস্টেম চালু হয়েছে, এটি ভালো সিস্টেম ডিপিসি করা, কিন্তু ডিপিসি করতে যে আপনাকে নীতিমালা ফলো করতে হবে, অর্থাৎ যোগ্য এবং যাকে জ্যেষ্ঠতা এবং যোগ্যতায় দুটি মাপকাঠি থাকা উচিত, কিন্তু সেটি কিন্তু আজকে ফলো হচ্ছে না, এবং না করার কারণেই আজকে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে, এবং যার কারণে আজকে সিনিয়ররা ফ্রাস্ট্রেটেড হয়ে সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে, এবং ছেড়ে দিয়ে তারা হয়তো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করছে। এবং আপনি যে প্রশ্নটা কিছুক্ষণ আগে করেছেন, আমি আমার বড় ভাই ইকবাল আরসালান ভাই, উনি আমার চেয়ে সিনিয়র, উনিও BMA করতেন, আমিও BMA করি, আমরা একসাথে মহাসচিব ইলেকশনও করেছি। এবং আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি আমাদের সবার দাবি ছিল, এটি হয়েছে, কিন্তু এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই 11 জন অধ্যাপকের চাকরি চলে গেল, তারপরে 43 জন কর্মকর্তা কর্মচারী গেল, 175 জন মেডিকেল অফিসারের চাকরি এখন ঝুলে আছে। এবং তখন পত্রপত্রিকায় বলা হয়েছিল যে চিকিৎসকের সংখ্যা নাকি সিট সংখ্যার চেয়ে বেশি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই পর্যন্ত কিন্তু বাই দিস টাইম এই সরকারও আপনার ওনারা 285 জন কর্মকর্তা কর্মচারী, তার মধ্যে 158 জন চিকিৎসককে নিয়োগদান করেছে, তার মধ্যে 52 জন অফিসারকেও নিয়োগদান করেছে। অর্থাৎ ওই সময় বলা হয়েছে যে চিকিৎসকের সংখ্যা শয্যার চেয়ে বেশি, কিন্তু মজার বিষয়টা হচ্ছে ওই সময় এটা 800 বেডের হাসপাতাল হিসাবে 2002 সনে যখন স্টার্ট হয়েছিল, যখন এটি 2006 সনে হস্তান্তর হয়, তখন এটি সিট ক্যাপাসিটি ছিল 1250, এবং ওই সময় এখানে কার্ডিয়াক বাইপাস সার্জারি হচ্ছিল, কার্ডিওলজির টোটাল কার্ডিয়াক কেয়ার সেখানে হচ্ছিল, এবং নিউরো সার্জারির ইমার্জেন্সি হচ্ছিল, এবং অনেক বিশেষায়িত বিষয় সেখানে চালু হয়েছিল। কিন্তু তারপরেও এমনভাবে সমালোচনা হয়েছে। আর বদলি, ট্রান্সফারের যে বিষয়টি বললেন, আজকে চেয়ে দেখেন স্বাস্থ্য ব্যবস্থার দিকে, যদি আপনি দেখেন আজকে চিকিৎসক বদলি, বেশিরভাগ লোকই আমাদেরকে বলেছেন, আমাদের দর্শকরাও আমাদের মতামত পাঠিয়েছেন যে বেশিরভাগ লোকে আজকে ডাক্তারদের যে বদলি, পদোন্নতির ক্ষেত্রে দলীয়করণ সেটি শুরু হয়েছে আপনার আমলে। নো, এই কথাটি যদি বলেন, এই কথাটি টোটালি মিথ্যা কথা। তার কারণটা হচ্ছে, এবং আরো একটি জিনিস ডাক্তার জাহিদ আপনাকে স্মরণ করে দিতে চাই যে তবে আরসালান ভাই খুব সফলতার সাথে, সাচিব খুব সফলতার সাথে ড্যাবের পদাঙ্ক অনুসরণ করছে, এই কথাও সত্যি। কিন্তু আপনারা যে ওটি করেছেন যে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক থেকে ন্যূনতম 13 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা, FCPS, MD ডিগ্রি প্রত্যেকটি স্বীকৃত জানালে 3টি বা 5টি প্রকাশনা থাকার যে নিয়মটা, সেটা আপনাদের সময় শিথিল করা হয়েছে শুধুমাত্র। আপনাদের এটা আমি আপনাকে একটু বলি, এটি টোটালি কোনো অবস্থাতে কোনো পাবলিকেশন অফ করা হয়নি, পাবলিকেশন অফ করা হয়নি, যে জিনিসটা করা হচ্ছে সেটা হলো যে আরো খারাপ, যেটা করা হচ্ছে আরো খারাপ, যেটা করা হয়েছে সেটা আরো খারাপ, যেটা করা হয়েছে সেটা আরো খারাপ। আপনার হচ্ছে যে সরকারি যে নিয়ম ছিল
যে একজন সহকারী অধ্যাপক 3 বৎসর যে অতিক্রান্ত হলে শিক্ষকতার অভিজ্ঞতা নিয়মিত সহকারী অধ্যাপক হিসেবে এবং তার 3টা পাবলিকেশন থাকলে তিনি যোগ্য হবেন সহযোগী অধ্যাপকের জন্য। এবং একজন সহযোগী অধ্যাপকের 5 বছর শিক্ষকতার যোগ্যতা অর্জন করার পরে নিয়মিত এবং 5টা পাবলিকেশনের পরে তিনি অধ্যাপকের জন্য যোগ্যতা হবেন। তখন করা হলো কি যে আপনার সরকারের শেষ সময় তড়িঘড়ি করে একটা এসআরও জারি করে আপনার হচ্ছে যে মেডিকেল অফিসারদেরকে অধ্যাপক করা হয়েছে এবং সমস্ত সিনিয়রদেরকে ডিঙিয়ে মেডিকেল অফিসারকে আপনার অধ্যাপক করা হয়েছে। আমি সেই বিতর্কগুলোতে যাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে আপনার প্রশ্নের যে কনস্ট্রাকটিভ উত্তর দিয়ে আমি যেতে চাচ্ছিলাম। আপনার ছাত্রকে অধ্যাপক করা হয়েছে, তার শিক্ষককে বাদ দিয়ে তার শিক্ষককে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেখে মেডিকেল অফিসার তার ছাত্রকে অধ্যাপক করা হয়েছে। আজকে ডিপিসির মাধ্যমে যেটা করা হচ্ছে যে আমার যে ছোট ভাই যে জাহিদ বললেন যে অনিয়মের কথা, আপনি যদি দেখেন যে ডিপিসিতে আজকে যদি স্ট্যাটিস্টিক্স নেন, আপনি যদি দেখেন এখানে দেখবেন যে আপনার দল মত নির্বিশেষে আপনার সকল যে চিকিৎসকরা আপনারা প্রমোশন পেয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে এটা হয়েছে দলমত নির্বিশেষে এটা হয়েছে, সবাই পেয়েছে। ইকবাল ভাই, আমরা এইটা নিয়ে আপনার কাছে আরো শুনবো। আমরা একটু ডক্টর জাহিদের কাছে শুনি যে উনি বলছেন, আমি বলছিলাম যে কিছুটা শিথিল করা হয়েছে, উনি একদম স্পেসিফিক ভাবে বললেন যে ছাত্র থেকে অধ্যাপক করা হয়েছে, সহকারী ছাত্রকে অধ্যাপক করা হয়েছে, শিক্ষককে করা হয়নি। আমি एग्जांपल দিলে তো আমার মানে আপনার ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে দেখে আমি एग्जांपल দিলাম। এবং মেডিকেল কর্মকর্তাকে অধ্যাপক করা হয়েছে, আমার একদম স্পেসিফিক ছাত্রকে অধ্যাপক করা হয়েছে। জি ইকবাল ভাই এতক্ষণ যে কথাটা বললেন, আমিও ইকবাল ভাইয়ের কথা মানে স্মরণ করে দিতে চাই ইকবাল ভাইকে যে আজকে যে ইকবাল ভাই যে কথা বলছেন এই কথার সত্যিকার অর্থে যদি বাস্তবে রূপ দেখেন, যে ছেলে পরীক্ষা দিয়েছে জুন মাসে সেই ছেলে তখন দরখাস্ত করার উপযুক্ত ছিল না টু গেট দি প্রমোশন ইন দ্য ডিপিসি, কিন্তু দেখা গেছে যে ডিপিসি যখন হয়েছে তখন তার রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু দরখাস্ত করার সময় ছিল না। বাট সেই ছেলেকেও ডিপিসিতে ওনারা পদোন্নতি দিয়েছে এবং 1 নম্বরকে পদোন্নতি না দিয়ে 13 নম্বরকে পদোন্নতি দিয়েছে। আমি যদি ডিপিসি প্রসঙ্গটাতে একটু পরে আসি, ইকবাল ভাই যে এটা বলেন সেই অভিযোগ কি সত্যি? ইকবাল ভাইয়ের যে অভিযোগ করছে এই অভিযোগটা টোটালি এইটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, এই কারণে যে এই কথাটি যেটি বলছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3টি পাবলিকেশন, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা লাগবে, বাস ঠিক আছে। তার পরবর্তী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে 5 বছর লাগবে, এটা সব সময় ছিল, এখনো আছে। ওই সময় রিল্যাক্সেশনের সময় ছিল, কোনো অবস্থাতে ওইটাকে ওয়েভ করা হয়েছিল, রিল্যাক্স করা হয়েছিল। দ্যাট ওয়াজ দি ওয়ান টাইম রিল্যাক্সেশন ফর এভরিবডি, ফর ডিপিসি, ফর পাবলিক, পিএসসি, ফর এভরিথিং। এবং সেটা কি ছিল যে আমাদের হেলথ সার্ভিসটা ছিল তখন একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট থাকলে তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট ছিল 8টা, প্রফেসরের পোস্ট ছিল 13টা। মনে করেন অপথলমোলজি সাবজেক্টের কথা বলি, তখন একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে যখন এই পাইপ দিয়ে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন তাহলে একটা পোস্ট ফিল আপ হলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট খালি, প্রফেসরের পোস্ট খালি। এবং এটা দেখা যেত যে হেলথ সেক্টর চলতি দায়িত্বের উপর চলতেছে আজীবন কাল যাবত। সেই জন্য এটি আমাদের বিএমের দাবি ছিল যে সিঙ্গেল টাইম রিল্যাক্সেশন দিয়ে আপনি, এটা সব ক্যাডার সার্ভিসে দেওয়া হয়েছিল, সিঙ্গেল টাইম রিল্যাক্সেশন দিয়ে আপনি যারা যোগ্য, শিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতা আছে, টিচিং এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আপনি এই চলতি দায়িত্বে আছে বা রেগুলার দায়িত্বে আছে তাদেরকে আপনি অ্যাসোসিয়েট প্রফেসর করেন। এবং অ্যাসোসিয়েট প্রফেসর যদি হয় কেউ, সাবস্টেন্টিভ পোস্টিং যখন তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবে, অনলি হি অর শি ক্যান বিকাম দি প্রফেসর। ইট ইজ নট দ্যাট যে একজন মেডিকেল অফিসার প্রফেসর হয়ে যাবে। মেডিকেল অফিসাররা তো হয়েছেন, তো আপনারাই বলছেন যে আপনি বলছেন যে এটি গ্রহণযোগ্য, অফিসার প্রফেসর হয়ে যাবে, মেডিকেল অফিসাররা তো হয়েছেন, তো আপনি বলছেন যে এটি গ্রহণযোগ্য নয়, আপনার সভাপতি হয়েছেন, আপনি উনি এখন নামই বলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এই প্রসঙ্গে আরেকটু আলোচনা করব। এই বিরতি নিচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইকবাল আরসলানের কাছে শুনতে চাইবো যে আপনি বলছিলেন আমাদের ডাক্তারদের নিয়োগ, পদোন্নতি এবং বদলিতে বর্তমান অবস্থার কথা। হ্যাঁ, যে এবং উনি আমাদের জাহিদ ভাই একদম সুস্পষ্ট অভিযোগ তুলেছেন যে ডিপিসির নামে যথেষ্ট পরিমাণে এই দলীয়করণ করা হচ্ছে। এবং আমি তার সাথে একটু যুক্ত করতে চাই যে সাচিপের কারণে আমরা দেখছি যে ডাক্তাররা পরস্পর বিভিন্ন রকম গন্ডগোলে জড়িয়ে পড়ছেন। আপনাদের সাচিপের মধ্যে বিএমএ যুগ্ম মহাসচিব ডাক্তার আজিজের অনুসারীরা তুলনামূলক কম নিয়োগ পাওয়ায় আপনার এবং বিএমএ মহাসচিব ডাক্তার শরফুদ্দিনের কক্ষে কিছুদিন আগে ভাঙচুর চালিয়েছে, যেটা 31শে মে। তো এই বিষয়গুলিতে আপনার মতামত শুনতে চাইব। হ্যাঁ, যে আপনার হচ্ছে যে প্রথম হচ্ছে যে ডিপিসির কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে ডিপিসি হচ্ছে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির মাধ্যমে, যেটা আপনার বাংলাদেশের যে সরকারি যে চাকুরি যারা করেন, যাদের যে আপনার 29টা ক্যাডার, এই 29টা ক্যাডারের মধ্যে 28টা ক্যাডারে এই ডিপিসি এবং এসএসবি যেটা সিনিয়র যে সার্ভিস যে বোর্ড, এর মাধ্যমে আপনার প্রমোশন হয়ে থাকে। শুধুমাত্র স্বাস্থ্যেই যে প্রত্যেকটা স্তরে পাবলিক সার্ভিস কমিশন ফেস করে প্রমোশন নিতে হতো। এটা চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি ছিল যে আপনার যে ডিপিসির মাধ্যমে বা ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে চিকিৎসকদের পদোন্নয়ন হোক। এবং এটা আমি মনে করি যে বর্তমান সরকারের এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং আমি বিশ্বাস করি যে জাহিদ সাহেব এখন রাজনৈতিক কারণে হয়তো এটা বিরোধিতা করলেও উনিও বলবেন যে এটা যে আপনার বর্তমান সরকার যে যুগান্তরী একটা পদক্ষেপ গ্রহণ করেছেন যে ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে। এবং ডিপার্টমেন্টাল প্রমোশনে হচ্ছে যে আপনার সমস্ত তথ্যগুলো যে চিকিৎসকদের, সেই তথ্যগুলো আপনার ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির কাছে থাকে এবং এটা একটা আন্তঃ মন্ত্রণালয় কমিটি এবং এখানে তারা যাচাই বাছাই করে দেন। এখানে অন্য কারোর সম্পৃক্ততা সংশ্লিষ্ট থাকে না, শুধুমাত্র প্রশাসনের লোকরাই থাকেন, এখানে চিকিৎসকরাও থাকেন না। পাবলিক সার্ভিস কমিশনে যেমন এক্সপার্ট চিকিৎসকরা থাকেন, চিকিৎসকদেরকে ইনফ্লুয়েন্স করা হতো, চিকিৎসকদেরকে তালিকা ধরিয়ে দেওয়া হতো যে সেই তালিকা অনুযায়ী। যে এটি একদম সম্পূর্ণ আইনানুগভাবে হয়, কিন্তু আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমরা প্রথমে যে জাতীয় হৃদরোগ মানে যাদেরকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে, মানে ডেবের কর্মকর্তা বলে ঢাকার, মানে এরা সবাই ডেবের কর্মকর্তা হওয়া কি এক ধরনের, মানে ডেবের অনুসারী হওয়া কি এক ধরনের কাকতালীয় ঘটনা না? আপনার ধরেন যে সব যে আপনার সবাই যে ড্যাবের হচ্ছে যে ড্যাবের বাইরে হয়নি এরকম তো না। ড্যাব নেতারা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে 1000 চিকিৎসককে ঢাকার বাইরে শাস্তিমূলক বদলি করা না হয়েছে। না না 1000 চিকিৎসককে ঢাকার বাইরে বদলি করার স্কোপটা কোথায়? 998 জন এরকম হবে? না না, হবে কোথা থেকে? ঢাকায় কতজন চিকিৎসক আছে? 1000 চিকিৎসককে বদলি করা সোজা কথা নাকি ঢাকার বাইরে? আমরা একটু ঢাকার বাইরে কথা বলি। চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার আবু তৈয়বের কাছে জানতে চাইবো যে একটি অভিযোগ আমাদের দর্শকরাও করছেন এবং প্রায় এটা শোনা যায় যে সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তার পাওয়া যায় না বা ডাক্তাররা দেরি করে আসেন। রোগীদের এই অভিযোগের প্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা এই অভিযোগটি সত্য কিনা? ডাক্তার আবু তৈয়ব। আমাদের চট্টগ্রাম জেলার বেলায় আমরা বলবো এই অভিযোগটা পুরোপুরি সত্য নয়। আমরা আমাদের ডাক্তারদেরকে আমাদের মোটিভেশনের মাধ্যমে এমনভাবে করেছি যাতে প্রত্যেক ডাক্তার সময় মতো উপস্থিত হয় এবং তাদের ডিউটিও ঠিক মতো করেন। আমাদের চট্টগ্রামে এরকম অভিযোগ পাওয়া যায় না এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কোনো রকম দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সব ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেছি এবং যারা কোনো ধরনের অবহেলা যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ, জি ডাক্তার আবু তৈয়ব, প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা কোন রকম কোন দলীয় নিতে না চেয়েছেন? প্রধানমন্ত্রী এই নির্দেশ না নিলে কি আপনারা দলীয় নিতেন, দলীয় মেজার নিতেন? না না, অসম্ভব। আমরা তো সরকারি ডাক্তার হিসাবে দলমত নির্বিশেষে সবার জন্য আমরা সরকারি কর্মকর্তা হিসেবে তাদের ব্যবস্থা নিয়েছি। আপনাকে ধন্যবাদ ডাক্তার আবু তৈয়ব। আমরা রাজশাহী থেকে জামাত খান সাহেবের সঙ্গে কথা বলবো। চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন করে আসছেন, এই চিকিৎসা ব্যবস্থার বা সরকারি চিকিৎসা ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে খুব সংক্ষেপে আমাদের কিছু বলুন। জামাত খান। জি, রাজশাহীতে সরকারি হাসপাতাল রয়েছে, এটা সবাই আমরা জানি, কিন্তু এখানে সরকারিভাবে খুব দামি দামি ইকুইপমেন্ট থাকলেও
তারা কিন্তু এই ইকুইপমেন্টগুলি যে কোনো কারণে আপনার নষ্ট করে দেয়। টেকনিশিয়ান নেই এখানে, সামান্য কোনো পার্টসের কারণেও এই মেশিনগুলি আপনার নষ্ট। ডাক্তার তো পাওয়া খুব দ্রোহ ব্যাপার। এখানে ডাক্তাররা বাইরের ক্লিনিকে তারা সময় দেয়, এখানে নার্স ইন্টার্নি ডাক্তার তারাই কিছু রুগীকে সেবা দিলেও তারা মারাত্মকভাবে দুর্ব্যবহার করে। এখানে নিয়ম অনুযায়ী যে রুগীদের যে ওষুধপত্র আসে সেগুলিও কিন্তু বাইরে বিক্রি হয়ে যায়। ওনারা যে দুইজন নেতা যে বক্তব্যগুলি নিয়ে আসলেন, আমি মনে করি যে ডাক্তারদের বাস্তব চিত্র তুলে ধরলেন। আমরা দীর্ঘদিন বলেছি সরকারকে যে চিকিৎসা সেবা খুব সেনসিটিভ সেবা, এখানে রাজনীতি না করলেই পারে। ওনারা মিথ্যা কথা বলছেন। এই সরকার আসার পর ব্যাপকভাবে বদলি করা হয়েছে ভালো ভালো ডাক্তারকে। আবার গত দিনেও যে সরকার ছিল ভালো ভালো ডাক্তারকে এখান থেকে বদলি করা জনাব হয়েছে। জামাত খান, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার বক্তব্য স্পষ্ট করে তুলেছেন। আমরা এই প্রশ্নটি আমাদের প্যানেলিস্ট দুই সম্মানিত চিকিৎসককে করব। তার আগে আমরা একটু কথা বলে নিচ্ছি খুলনা থেকে জনাব শেখ শহীদ আলীর কাছে। জনাব শেখ শহীদ আলী, আপনি আমাদেরকে আগে বলেছিলেন আমাদের রিসার্চ টিমকে যে আপনি খুব দুঃখিত ডাক্তারদের আচরণ সম্পর্কে, সেই জন্য আপনার অভিজ্ঞতাটি আপনি আমাদের সংক্ষেপে বলুন। শহীদ আলী। জি জি আসলে আমরা একটা হাসপাতালে আমি আমার বোনকে সিজার করার জন্য নিয়ে গেছিলাম। তো সেখানে আপনার আমার বোনকে সিজার করার পরে আমার বোনটি মারা গেছে 2 দিন পরে। তো ডাক্তারদের পরবর্তীতে বক্তব্য ছিল এটা, উনি ওনার বক্তব্য ছিল এটা যে তার নাকি লিভারে পানি জমছিল, কিন্তু আমরা তার অপারেশনের পূর্বে আমরা তাকে সব ধরনের চিকিৎসা করিয়েছিলাম, পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তিনি বলতেছে যে আমাদের লিভারের পানিজনিত সমস্যা ছিল। তো এই কথাটা সে যদি আমাদেরকে পূর্বে বলতো তাহলে হয়তো আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারতাম যে হ্যাঁ আগে থেকেই তার কোনো সমস্যা আছে। কিন্তু আমাদের রোগী মারা যাওয়ার পরে সে আমাদেরকে জানাচ্ছে যে তার লিভার জনিত সমস্যা ছিল। জনাব শহীদ আলী, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য আপনি খুব পরিষ্কার করে আপনি তুলে ধরেছেন। আমি একটু ডাক্তার জাহিদ কাছে আসব যে ডক্টর ইকবাল আরসালান খুব ক্লিয়ারলি বললেন যে ডিপিসি কি করেন। আমাদের দর্শকদের মধ্যেও কিন্তু অনেকে এই প্রশ্নটি করেছেন, যে এই প্রশ্নটি হচ্ছে ডেবের আমলে বা 2001 থেকে 2006 সালে এই মানে চিকিৎসায় এই দলীয়করণ বা চিকিৎসকদের মধ্যে দলীয়করণটি পুরোপুরি শুরু হয়েছিল, এবং যে অন্যায় পদোন্নতির কথা ডক্টর ইকবাল আরসালান বলছিলেন সেটি আমাদের এখানে অনেকজন চিকিৎসক সেই বক্তব্যই রাখছেন। এটা যদি আপনি এবং এটা বলাটা ঠিক হবে কিনা জানি না, অনেকে আপনার কথাও বলেছেন যে আপনিও এভাবে মানে এটি আপনার ক্ষেত্রেও হয়েছে। আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, পিজি হাসপাতাল যখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমইউতে রূপান্তরিত হলো, সেই দিন এক রাত্রে 42 জন চিকিৎসককে বের করে দিয়ে নিজেদের চিকিৎসককে নিয়োগদান করে ইউনিভার্সিটি স্টাফ করা হলো। সেই দিন উচিত ছিল মেডিকেল বিশ্ববিদ্যালয়কে, যখন ঘোষিত হলো, বিল পাশ হলো সংসদে, মেডিকেল ওই ইউনিভার্সিটির মধ্যে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করে সারা বাংলাদেশের চিকিৎসকদের নিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি করা। কিন্তু সেই দিন কিন্তু সেই সময়কার প্রশাসন, অর্থাৎ আজকেও যারা ক্ষমতাসীন আছেন, ইকবাল ভাইদের যে সরকার অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার, সেই কাজটি কিন্তু করে নাই। যদি করতো তাহলে কিন্তু সেটা অনুকরণীয় দৃষ্টান্ত হতো এবং বিএসএমএমইউ একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে সেখানে ডেভেলপ হতে পারতো। সেখানে শুধুমাত্র দলীয় আনুগত্যের ভিত্তিতেই ওই দিন বদলি করে বের করে দেওয়া হয়েছে এবং বদলি করে ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এবং দলীয়করণ এইটা 2001-এ শুরু হয়নি, এটা 1998 সনে শুরু হয়েছে নগ্ন দলীয়করণ স্বাস্থ্য ব্যবস্থায়, এবং যার ধারাবাহিকতা আজও চলছে, যার জন্য আজকে চিকিৎসকের উপর আক্রমণ। 1998 সালে শুরু হয়েছে। ইয়েস, 1998 সালে 4 অক্টোবর, এবং সেই ধারাবাহিকতাতে আপনারাও তাই করেছেন 4 এপ্রিল, এবং সেটার ধারাবাহিকতা থেকে সেটা প্রতিকার করতে যে হয়তো দেখা গেছে যে এইরকম ভাবে বদলি ট্রান্সফার যেটা আপনি তুলে এনেছেন, ইকবাল ভাই বলুক যে 2001 থেকে 2006 উনার মিসেস কোথায় পোস্টিং ছিলাম ব্যক্তিগতভাবে বলতে চাই না, কিন্তু উনি আমার প্রেসিডেন্ট। ইকবাল ভাই বলুক যে 2001 থেকে 2006 উনার মিসেস কোথায় পোস্টিং ছিলাম ব্যক্তিগতভাবে বলতে চাই না, কিন্তু উনি আমার প্রেসিডেন্টের নাম বলেছেন, প্রেসিডেন্টের কথা বলেছেন। আমি বলতে চাই 1000 কেন 100 জন চিকিৎসকও ঢাকা শহর থেকে 1 থেকে 6 পর্যন্ত বদলি হয়ে ঢাকার বাইরে যেতে হয় নাই রাজনৈতিক বিবেচনার কারণে। কিন্তু 2008-এর নির্বাচনের পরে অর্থাৎ 2009 থেকে আজ অবধি আপনারা পত্রপত্রিকা ঘেটে যেটুকু বলেছেন, এবং এই পত্রিকা এসছে, এটা আমাদের কোনো বক্তব্য না, এবং এখানে নিয়ারলি মোর দেন 1000 হাজব্যান্ডকে যদি দেওয়া হয়েছে দিনাজপুর, তার মিসেসকে দেওয়া হয়েছে রাজশাহী, মিসেসকে দেওয়া হয়েছে রাজশাহী, হাজব্যান্ডকে দেওয়া হয়েছে
আপনার হচ্ছে কক্সবাজার, এই যে একটি অবস্থা সৃষ্টি করা হয়েছে আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন এনআইসিভিডিতে এক সময় এমন হলো, পত্রিকায় নিউজ চলে আসলো যেখানে রুগী অপারেশন করলেই মারা যায়, কারণ ভালো ভালো সার্জন সব বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্যের কারণে। পঙ্গু হাসপাতালে একই অবস্থা সৃষ্টি করা হয়েছিল, কিডনি হাসপাতালে একই অবস্থা, এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনার যে কিডনি ট্রান্সপ্লান্ট করতো, যে সবচেয়ে ট্রান্সপ্লান্ট সার্জন, সেই ভদ্রলোককে বের করে দেওয়া হলো। তারপর দেখা গেলো ডোনার রিসিপিয়েন্ট দুজনই মারা যাচ্ছে, পত্রিকায় নিউজ হলো। এই যে একটি অবস্থা, এটি তো আমরা কেউ চাই না, কারণ আমরা টার্গেটটা কি? আমাদের টার্গেট স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। আমি ডেপ করি বা ইকবাল ভাই সাচিব করে, এবং আমরা বিএমএতে একসাথে ইলেকশন করি বা বিএমএতে যাওয়ার চেষ্টা করি শুধুমাত্র স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য, স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের জন্য, সবাইকে নিয়ে কাজ করার জন্য একটা টিম স্পিরিট ডেভেলপ করা, এবং সেই অনুযায়ী স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে সহজলভ্য করা, যেটা সবার জন্য স্বাস্থ্য 1978-এ যে ডিক্লারেশন শহীদ জিয়ার সময় যেটা গৃহীত হয়েছিল আলমাটায়, পরবর্তীতে স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য আপনি সারা বাংলাদেশে আজকে যে হেলথ কমপ্লেক্স 31 থেকে 50, আজকে যে জেলা হাসপাতাল 50 থেকে 100 বেড, 100 বেডের হাসপাতাল 200 বেড, এবং প্রতিটি মেডিকেল কলেজ 500 বেডের যেগুলো সেটিকে 1000 বেড, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ 1500 বেড, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি ওই সময় যে 2001 থেকে 2006 এই সময়ে কিন্তু সরকার করেছে, এবং নার্সিং পেশার উন্নয়নের জন্য কিন্তু সেই সময় আপনি স্পষ্টই বলেছেন যে এগুলি প্রত্যেকটা করেছেন। আমরা ডক্টর ইকবাল আরসালানের কাছে যেতে চাইবো, কিন্তু আপনি কিন্তু স্বীকার করেছেন যে 1998 সাল থেকে এটি শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে শুরু হয়েছে, এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত এটা। জি, এবার আপনি বলবেন। আমরা একটা বিরতি নিয়ে এসে শুধু আপনাকেই শুনবো আর কি। আমরা একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পর ডক্টর ইকবাল আরসালানের কাছে এই বিষয়ে শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর ইকবাল আরসালান অনেকগুলি প্রশ্নের জবাব দিবেন। তার সাথে আমি আরো একটি প্রশ্ন যোগ করতে চাই যে 2010 সালে 31 মে অ্যাডহক ভিত্তিতে 3551 জন চিকিৎসকের চূড়ান্ত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে বিএমএ যুগ্ম মহাসচিব ডক্টর আজিজের অনুসারীরা তুলনামূলক কম নিয়োগ পায় সচিব মহাসচিব ডক্টর আরসালান ও বিএমএ মহাসচিব ডক্টর শরীফুদ্দিনের কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের পর ডক্টর আরসালানকে তার নিজের কক্ষে তালাবন্ধ করে চলে যায় আজিজপন্থীরা। আপনার প্রশ্নগুলি উত্তর দিয়ে এই বিষয়ে আপনি আপনার একটু মতামত দিবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। যে এতক্ষণ যে আলোচনাগুলো হলো তার মধ্যে কয়েকটা জিনিস আসছে মৌলিক যে প্রশ্ন, সেগুলো যদি আমি বলি যে আপনার হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের জামাত খান সাহেব রাজশাহী থেকে বলেছেন যে মেশিন নষ্ট হয়ে যায়। এখানে আসলে যে মেশিন নষ্ট হয়ে যায়, আসলেও যে সরকারি ব্যবস্থাপনায় মেশিনগুলো যে মেনটেনেন্স করাটা খুব যে ডিফিকাল্ট। এবং আপনারা দেখেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হওয়ার পরে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আইবিজিএমআর থাকা অবস্থায় যে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হতো, যে কন্টিনিউটি ছিল, সেটা কিন্তু এখন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এর অনেক ব্যাপ্তি বেড়েছে, ব্যাপকতা বেড়েছে, এবং কন্টিনিউটি কিন্তু আছে। যে আমার ডিপার্টমেন্টে আইবিজিএমআর থাকতে 10-12টা টেস্ট হতো এবং মাঝে মাঝেই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন সকল টেস্ট হয় এবং লাগাতার হতে থাকে, কোনো দিনও একদিনের জন্য বন্ধ হয় না। এটা হচ্ছে যে অটোনমির ফলশ্রুতি। এবং আমাদের বড় বড় স্থাপনা যে হাসপাতালগুলো আছে সেগুলো যদি অটোনোমাস হয় এবং অটোনোমাসভাবে যদি চলে, একটা রেগুলেটেড অটোনোমাস, তাহলে পরে আপনার হচ্ছে যে আজকে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোতে, সেটার থেকে আমরা মনে হয় যে পরিত্রাণ পাবো। দ্বিতীয়ত, উনি যে ওষুধের কথা বলেছেন, ওষুধ বাইরে আগে বিক্রি হতো ঠিকই, কিন্তু বর্তমান সরকারের যে নতুন ব্যবস্থাপনায় যে আপনার যত ওষুধ সরবরাহ করা হচ্ছে তা হচ্ছে লাল সবুজ মোড়কে সরবরাহ করা হচ্ছে। বাজারে যে ওষুধ যে কোম্পানি যেভাবে লেবেল করে বিক্রি করে সেভাবে করা হচ্ছে না, যার ফলে কিন্তু আপনি এখন দেখবেন যে উপজেলা লেভেল পর্যন্ত সরকারি, ঢাকা মেডিকেল কলেজে, সলিমুল্লাহ মেডিকেল কলেজে আপনার রুগীদের কিন্তু ওষুধ কিনতে হয় না, আপনার উপজেলা লেভেলে রুগীরা সকল ওষুধ পাচ্ছে বর্তমান সরকারের এই ব্যবস্থাপনার কারণে। এবং তৃতীয়ত হচ্ছে যে
চিকিৎসকদের খারাপ আচরণ, হ্যাঁ চিকিৎসকদের খারাপ আচরণ কিছু কিছু ক্ষেত্রে আছে। তবে আমি আপনার মিডিয়ার লোকদের বা সাংবাদিকদের সবসময় বলি যে আমাদের কিন্তু অনেক নিবেদিত প্রাণ চিকিৎসক আছেন যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছেন যে রোগীদের জন্য। আমি মনে করি তাদেরকেও যদি আমরা তুলে আনি মিডিয়ায় এবং তাদেরকে সামনে যদি নিয়ে আসি, তাহলে পরে কিন্তু অন্যান্য চিকিৎসকরা উৎসাহিত হবেন এবং তারা তাদের পদাঙ্ক অনুসরণ করবেন। পরে হচ্ছে যে আরেকটা বিষয় আসছে যে আপনার যে আমার যে ছোট ভাই জাহিদ বলেছেন যে 1978 সালে যে 98 সালে না 1978 সালে যে মরহুম জিয়া রহমান সাহেব যে আপনার ডিক্লারেশন, আসলে আমরা যদি দেখি যে আমাদের যে সংবিধান, যে পবিত্র আমানত যে সংবিধানের সেটা 15 কয়ে সেখানে নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে এদেশের জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবার। কিন্তু আমরা দেখেন যে একটা জিনিস লক্ষ্য করি যে 96 থেকে যে আপনার 2001 পর্যন্ত সময়কালে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত ছিল, তখন কিন্তু যে বঙ্গবন্ধুর সময়ে যে আপনার স্বাস্থ্য ব্যবস্থার যে অবকাঠামো তৈরি করা হয়েছিল তার ব্যাপ্তিটা বাড়ানোর জন্য তিনি যে আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতি 6000 লোকের জন্য একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং প্রতিষ্ঠিতও করেছিলেন, চালু করেছিলেন। কিন্তু 2001-এর পরে সরকার পরিবর্তিত হলো, তখন যখন বিএনপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলো তখন কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিয়ে প্রকারান্তে যে আপনার এদেশের মানুষের যে সাংবিধানিক অধিকার 15 ক থেকে বঞ্চিত করা হলো এবং পরবর্তীতে বর্তমান সরকার আসার পরে সেই আপনার কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়েছে। 15,222টা কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক প্রোভাইডার নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন বর্তমানে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি দিচ্ছে। আরেকটি প্রশ্ন এসেছে যে আপনি বলেছেন যে পদাঙ্ক অনুসরণের কথা বলেছেন যে যে সচিব ড্যাবের পদাঙ্ক অনুসরণ করছে। আমি একটা এক্সাম্পল দিই। আপনি যে আপনারা দেখেছেন সে সময় পত্রপত্রিকায় যে পোস্ট গ্রাজুয়েশন ভর্তি এবং আন্ডার গ্রাজুয়েশন ভর্তিতে যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, যারা পরীক্ষা দেন নাই, যারা আপনার যে সাবজেক্ট অ্যাডভার্টাইজ হয় নাই সেসব সাবজেক্টে পর্যন্ত ছাত্র ভর্তি হয়েছে। আপনার যারা পরীক্ষা দেন নাই তারা পর্যন্ত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং তারা ভর্তি হয়েছেন পোস্ট গ্রাজুয়েশন এবং পরবর্তী সময় পোস্ট গ্রাজুয়েশন পাশ করে তারা হচ্ছে চিকিৎসক হয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছেন। কিন্তু আপনি বলেন যে বর্তমান সরকার যে এই সরকার আসার পরে যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বা যে সকল প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হচ্ছে কোথাও কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, তাহলে যে পদাঙ্ক অনুসরণ যে হচ্ছে কোথায় হচ্ছে তাহলে পরে। তারপরে হচ্ছে যে আপনার ধরেন যে ইসের যে পদোন্নয়নের ব্যাপারে যে তখন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আপনার যে 31 মে 2010 সালে এডক ভিত্তিতে 3551 জন চিকিৎসকের আরো নিয়োগকে কি বলবেন? কোনটা 3551 জন চিকিৎসকের নিয়োগ পরীক্ষাটা নিয়ে আপনাদের যারা সংগঠন করেন তারাই বলেছেন যে আপনি আপনার ইচ্ছা মতো নিয়োগ দিয়েছেন। আচ্ছা আমি আসছি, আমি তো আপনার প্রশ্নের আমি যে কথাগুলো আসছে সে কথাগুলোর ইয়াটা শেষ করে আমি ওটাই আসছি যে আচ্ছা ঠিক আছে আপনি আসলেন যখন আমি বলছি সেটা হচ্ছে যে সে সময় যে আপনার অ্যাডহক যে নিয়োগ, এই অ্যাডহক নিয়োগটা যেটা হয়েছিল সেটা একটা লিখিত পরীক্ষা হয়েছিল। সেই লিখিত পরীক্ষা হওয়ার পরে একটা ভাইবা পরীক্ষা হয়েছিল। সেই ভাইবা পরীক্ষা হওয়ার পরে এখানে আপনারা জানেন যে কোনো নিয়োগে এটা হচ্ছে মেধার কোটা থাকে, একটা জেলা কোটা থাকে, তারপরে নারী কোটা থাকে, তারপরে হচ্ছে উপজাতীয় কোটা থাকে। এই সমস্ত কোটা অনুযায়ী মুক্তিযোদ্ধা সন্তানের কোটা থাকে, এই কোটা অনুযায়ী সে সকল নিয়োগ দেওয়া হয়। এখন যদি কিনা ধরেন যে রাজনৈতিকভাবেই যদি এই নিয়োগগুলা যদি হতো তাহলে পরে তো আপনার যে এই রাজনৈতিক কর্মীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হতো না। যদি পুরোপুরিভাবে যে আমি ধরে নেই যদি যে রাজনৈতিকভাবে যদি হতো তাহলে পরে তো আপনার রাজনৈতিক যে কর্মী যারা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতো না আর ক্ষোভের বহিঃপ্রকাশ হতো না। তাহলে এখানেই তো প্রমাণ হয় যে আপনার এখানে যে রাজনৈতিক বিবেচনায় এই নিয়োগগুলো হয় নাই। তো আপনি যদি এখন আপনি বলেন তাহলে পরে আপনার যে বা এই ধরনের প্রশ্ন যদি হবে তাহলে আমি তালিকা নিয়ে আসতাম আপনাদের সামনে যে রাজনৈতিক পরিচয় যাদের চাকরি হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়,
কে কোন রাজনৈতিক ঘর থেকে, কে কার ছেলে, কে কার মেয়ে, এটা আপনাদের সামনে উপস্থিত করতে পারতাম। আমরা আরো একটা বিরতি নিতে হবে। তো মানে অভিযোগ কিন্তু শুধু রাজনৈতিক পরিচয়ের নিয়োগ, মানে যারা নিয়োগ পেয়েছে তাদের রাজনৈতিক পরিচয় না, অভিযোগ সরাসরি উঠেছে যে আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নিয়োগ দিয়েছেন, এইরকম অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগটি কিন্তু আমরা করি নাই। খুবই ইন্টারেস্টিং, এই অভিযোগ করেছেন হচ্ছে আপনাদের সংগঠনের অনুসারী ডাক্তার, আমি নাম বলতে পারি, ডাক্তার আজিজ আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন অন রেকর্ড এবং একাধিকবার। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে এটা শুনবো আপনার কাছে। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন অন রেকর্ড এবং একাধিকবার। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে এটা শুনবো আপনার কাছে। বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ এয়ারটাইট, সহজেই বহন ও স্থাপনযোগ্য, বর্জ্য থেকে তরল সার তৈরির সুবিধা সহ অ্যাকোয়া সেপ্টিক ট্যাঙ্ক, আপনার সাধ্যের মধ্যে অ্যাকোয়া। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর ইকবাল আরসালান, আপনি বলবেন যে আপনার বিরুদ্ধে ওই সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এবং শুধু ডাক্তারদের না, মেডিকেলে 171 জন কর্মচারী নিয়োগেও 2 থেকে 4 লাখ টাকার বিনিময়ে নিয়োগপত্রের অভিযোগ উঠেছে। মেডিকেলে হ্যাঁ, শুরুতে ঢাকা মেডিকেলে 171 জন কর্মচারী নিয়োগেও সাচিব নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে নিয়োগপত্র সাচিব নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হ্যাঁ, কথাটা পত্রপত্রিকায় এসেছিল, আমিও দেখেছি। তবে আপনাদেরকে যেটা আমি পরিষ্কার বলতে চাই যে ঢাকা মেডিকেল কলেজের যে নিয়োগ, সেই নিয়োগের বিষয়ে আমি কিছুই জানতাম না, আমি জানিও না। আমার কোনো আপনার এখানে কোনো মানে সম্পৃক্ততার কোনো অবকাশ নেই এবং সাচিবের কোনো নেতা যে এর সাথে জড়িত ছিলেন এটা আমার কাছে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করে না। আমি সবসময় মিডিয়াকে বলেছি, যদি স্বাধীনতা চিকিৎসক পরিষদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনৈতিক এবং অর্থনৈতিক যদি কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি আমাকে বলার জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলেছি। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যদি কোনো ব্যক্তি, কোনো লোক যদি যে কোনো ধরনের অনৈতিক কাজের সাথে আমার অতীতের সম্পর্ক বা সম্পৃক্ততা, বর্তমান বা ভবিষ্যতের কথা, অতীত বা বর্তমানে আমার কোনো অনৈতিক, কোনো অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল, যদি প্রমাণ করতে পারে, আমি জনগণ যে শাস্তি দিবে আমি সে শাস্তি মেনে নিতে বাধ্য। আপনাকে ধন্যবাদ। আমি একটু ডাক্তার জাহিদের কাছে আসি যে একজন ডাক্তার সামাদ, উনি বলেছেন যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন হওয়া উচিত অ্যাবসলিউটলি পলিটিক্স ফ্রি। এইটির সাথে আপনি একমত কিনা এবং এই বিষয়গুলির সাথে আপনি মতামত দিবেন। পাশাপাশি আমি আরেকটি কথা বলে দিতে চাই যে মানে প্রশ্ন করতে চাই, ড্যাবের আচরণ অনেকটা বিএনপির অঙ্গ সংগঠনের মতো। আপনি নিজেও বিএনপি রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, আপনি কি ড্যাবকে বিএনপির অঙ্গ সংগঠন মানতে রাজি কিনা? এই দুটি বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন। আপনার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন প্রফেশনাল বডি, এটা ডক্টর সামাদের বলার প্রয়োজন নেই, এটা আরুন ইকবাল ভাই আমার সাথে একমত। বিএমএ এটা চিকিৎসকদের জাতীয় প্রতিষ্ঠান এবং এটা টোটালি নন পার্টিসান প্রফেশনাল উইং হিসাবে এবং বডি হিসাবে আজকে থেকে না, এটা 1948-এ ইস্ট পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন কিন্তু সৃষ্টি হয়েছিল, পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছিল বাংলাদেশে কিন্তু, এবং তার পরবর্তীতে এটা ওয়েস্ট পাকিস্তানে ব্রাঞ্চ করে। এবং তারপরে আমরা স্বাধীনতা যুদ্ধ ভাষা আন্দোলনে তৎকালীন পিএমের যেমন ভূমিকা ছিল, স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের এই চিকিৎসকরা 69 চিকিৎসককে আমরা সম্মুখ সমরে সর্বোচ্চ সংখ্যক প্রফেশনাল মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু 100 জনের মধ্যে একজন মারা গেছে। এবং এই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন, বিএমের জয়েন্ট সেক্রেটারি, তার আত্মত্যাগের মাধ্যমে কিন্তু এক দফার আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করছে। কাজেই আমরা বিএমের সদস্য হিসাবে বিএমএকে সবসময় চাই বিএমএ নন পার্টিসান থাকতে হবে এবং বিএমএ দেশের চিকিৎসার সেবা এবং চিকিৎসকদের মান উন্নয়ন এবং সর্বোপরি জনগণের দোরগোড়ায়
গুণগত মানসম্পন্ন চিকিৎসা সেবা নিয়ে আপনি এখন বিএমএ কে রাজনৈতিক প্রভাবমুক্ত মনে করেন? বিএমএ রাজনৈতিক প্রভাব মুক্ত এই মুহূর্তে আমি মনে করি না। আপনার সময় ছিল, মানে আপনি যখন আমার সময় 100% রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল, ওটাও আমি মনে করি না। তাহলে তো বিএমএ এর উদ্দেশ্য পূরণ করতেছে না। বিএমএ তো রাজনীতি মুক্ত করার জন্য যে ওনার যে দাবি, ডক্টর সামাদের দাবিটা তো যুক্তিযুক্ত। বিএমএ এটা রাজনৈতিক প্রভাব মুক্ত যে কথাটি বলছেন, বিএমএ যদি বিএমএ এর চেয়ারে বসে বিএমএ যদি তার দায়িত্বটা যথাযথভাবে পালন করে, সেই ক্ষেত্রে কিন্তু বিএমএ যথার্থভাবে তার প্রফেশনাল যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু পালন করার সুযোগ আছে, এবং সেখানে বিএমএ কে কেউ বায়াস করার কোনো সুযোগ নাই। আর আরেকটা জিনিস যেটি আরেকটা জিনিস বলতেছেন, ডেব কোনো অবস্থাতেই বিএনপির কোনো অঙ্গ সংগঠন না, এবং ডেব বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ চিকিৎসকদের একটি জাতীয় সংগঠন, এবং এটির সৃষ্টি 1989-এর 6 আগস্ট। কাজেই এই ড্যাব আগে থেকে আমাদের ছিল এবং সেটি আছে। তবে এখানে ইকবাল ভাইয়ের একটু ক্লারিফিকেশনের জন্য আমি যেটা বলতে চাই যে 15 কোতে সংবিধানে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার অধিকার আছে, কিন্তু তার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল, অর্থাৎ এই দেশে প্রথম HFWC হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার প্রতিটি ইউনিয়নে, এটির যে সৃষ্টি এটি 1976-এর পর থেকে এটি শুরু হয়েছে, এবং পরবর্তীতে প্রতিটি ইউনিয়নে আজকে যে অ্যাডহক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, এই পদগুলো সৃষ্টি হয়েছিল 2001 থেকে 2006। ওই সময় এই পদগুলোকে তৈরি করা হয়েছিল একসাথে 3200 মেডিকেল অফিসারের পোস্ট, এবং যেটি পরবর্তীতে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে পত্রপত্রিকা এসছে, আপনি তুলে এনেছেন, আমি আবার রিপিট করতেও চাই না। আর সবচেয়ে মজার বিষয় যেগুলো হচ্ছে যে আজকে নিয়োগ নিয়ে যে সমস্ত কথা উঠছে, সেই কথা আজকের ঢাকা মেডিকেল কলেজের নিয়োগটা বন্ধ কেন থাকলো? শুধুমাত্র দলীয় কুন্দলের কারণে এবং দুর্নীতির কারণে, এবং সেটি থাকার কারণে উনি বলছেন যে ওনার সাচিবের নেতারা জড়িত না, কিন্তু আমরা দেখেছি সরকার সাচিবের নেতাদেরকে বদলি ট্রান্সফার করতে বাধ্য হয়েছে, অথবা পত্রপত্রিকায় বিভিন্ন খবর বেরিয়েছে। কাজেই আজকে আরও যদি দেখেন মেডিকেল কলেজগুলোতে হচ্ছে কি, গতকালকের পত্রিকায় যদি দেখেন যে বরিশাল মেডিকেল কলেজে মানববন্ধন করেছে একটা ছাত্র সংগঠন। সেই ছাত্র সংগঠনের অবস্থাটা কি? সেই ছাত্র কেন একটা ছেলেকে দিগম্বর করে তার ছবি যদি এরকমভাবে মানে মিডিয়াতে দিয়ে দেওয়া হয়, তাহলে কোথায় চলে গেছে অবস্থাটি? এই অবস্থাটি কিন্তু কোনো অবস্থাতেই আমাদের চিকিৎসা সেবা বা চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের জন্য এবং গুণগত মানের জন্য কাজ করে না। এবং এটি উৎসাহিত হচ্ছে এই জন্যই যে আজকে কমিউনিটি ক্লিনিকে হেলথ প্রোভাইডার নিয়োগ দেওয়া হবে, খুব ভালো কথা, কিন্তু উপদেষ্টা মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে দলীয় কর্মী না হলে নিয়োগ দেওয়া যাবে না। এই যে জিনিসটা, এটি কি ঠিক? উপদেষ্টা বলেছেন যে দলীয় কর্মী না হলে কিন্তু নিয়োগ দেওয়া যাবে না। এটি যেমন সত্যি একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকারের কাছে আমরা আশা করতে পারি। ডাক্তার জাহিদের কাছে এক কথায় একটি প্রশ্নের উত্তর করতে চাই যে আপনি কি মনে করেন যে ডাক্তারদের মানে সেবা আরো বেশি করে দেওয়ার জন্য এই ধরনের সংগঠন, ড্যাবের মতো সংগঠনের প্রয়োজনীয়তা আছে? আমি মনে করি যে আপনি কি মনে করেন যে সাচিবের এরকম মানে মানুষের সেবা বেশি দেওয়ার জন্য সাচিবের প্রয়োজনীয়তা আছে? এক কথায়, আমাদের একদমই সময় না, আপনি যদি হ্যাঁ বলেন, আপনি উনি পজিটিভ বলেছেন আর কি। মানে অবশ্যই যে আপনার আমরা মনে করছি যে ওনারা দুইজনই মনে করছেন যে ড্যাব বা সাচিবের মতো সংগঠন জনগণকে সেবা দেওয়ার জন্য দরকার আছে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।